ইসরায়েল প্যালেস্টাইনের বর্তমান এই ডেডলি ক্ল্যাশের মাঝে কাতার দেশ থেকে 26শে অক্টোবর একটা শকিং খবর আসে যে কাতারের গভর্নমেন্ট আমাদের দেশের আটজন নেভাল অফিসারকে ফাঁসি দিতে যাচ্ছে। এটা শকিং নিউজ এজন্য কেননা ভারতের সঙ্গে মিডল ইস্টের এখনো পর্যন্ত ডিরেক্ট ক্ল্যাশ কোনো ক্ষেত্রেই হয়নি। আমাদের দেশের একটা বড় সংখ্যা মানে আমাদের ইন্ডিয়ান একটা বড় পপুলেশন মিডল ইস্টার্ন বিভিন্ন কান্ট্রিতে চাকরি করে, সেখানে কাজ করে। সর্বদাই ইন্টারন্যাশনালি ইকোনমিক্যালি পলিটিক্যালি ভারতের সঙ্গে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর একটা সুন্দর একটা ভালো সম্পর্ক আছে। তাহলে এখন কি হয়েছে? আমাদের দেশের 8জন নেভাল অফিসার কাতারের আল দেহেরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস বলে একটি প্রাইভেট ফার্মে কাজ করত এবং এই প্রাইভেট ফার্মটি কাতারের ডিফেন্স সেক্টর এবং সিকিউরিটি এজেন্সির সঙ্গে জুড়ে ছিল। মানে কাতারের আর্মড ফোর্সকে ট্রেনিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করত, এছাড়াও হাইটেক মেরিন কনস্ট্রাকশনের কাজেও ইনভলভ ছিল। আগস্ট 2022-এ মানে আগের বছর এই 8জন নেভাল অফিসারকে কাতারি অথরিটিজ অ্যারেস্ট করে অ্যালিজেডলি সেন্সিটিভ ইনফরমেশন লিক করার জন্য, যেটাকে ডিপ্লোম্যাটিক ভাষায় এসপিওনেজ বলা হয়। আসলে তারা যে প্রাইভেট ফার্মে কাজ করত কাতারের আল দেহেরা কোম্পানি, সেই কোম্পানি ইটালিয়ান অরিজিন হাইটেক সাবমেরিন কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত ছিল, যেই সাবমেরিনগুলো বিশ্বব্যাপী তাদের স্টিলথ ক্যাপাবিলিটির জন্য প্রসিদ্ধ। স্টিলথ টেকনোলজি হলো একটি মিলিটারি টেকনোলজি যেটা নেভি এবং এয়ার ডিফেন্স উভয়ই ব্যবহার করা হয়। যখন কোনো এনিমি ল্যান্ডকে অ্যাটাক করে কোনো দেশ, তখন সেই এনিমি ল্যান্ডের যে রাডার আছে সেই রাডারকে বাইপাস করা খুব জরুরি হয়ে যায়। ধরুন একটা কান্ট্রি বি এর উপর অ্যাটাক করবে, তো কান্ট্রি বি হলো এনিমি ল্যান্ড। এবার কান্ট্রি এ এর পক্ষ থেকে ফাইটার জেট বা সাবমেরিন যা পাঠানো হবে সেগুলো কান্ট্রি বি এর রাডার সিস্টেম ধরে ফেলবে। তো এমন একটা টেকনোলজি দরকার যাতে রাডার সিস্টেমকে বাইপাস করা যায়। এই রাডার সিস্টেমকে বাইপাস করে দেয় স্টিলথ টেকনোলজি, যে সম্পূর্ণ বা প্রায় ইনভিজিবল করে দেয় যে কোনো মিসাইল বা ভেহিকেলকে, এবং এনিমি রাডার বা কোনো ইলেকট্রনিক ডিটেকশনে আসে না। কাতার সোর্স থেকে রিপোর্টেডলি বলা হয়েছে যে এই 8জন ইন্ডিয়ান নেভাল অফিসার তারা সেন্সিটিভ ইনফরমেশন লিক করেছে এই স্টিলথ টেকনোলজি সম্পর্কে ইসরায়েল দেশের কাছে, যদিও চার্জ সম্পর্কে ডিটেলে কোনো সোর্স থেকে জানানো হয়নি। আগস্ট 2022-এ এই নেভাল অফিসার্সদের অ্যারেস্ট করার ঠিক আগে একটি ইন্টার গভর্নমেন্টাল ইকোনমিক কোঅপারেশন ফোরাম হয়, যেটার নাম I2U2 গ্রুপ। I2 মানে আই দিয়ে দুটো দেশ ইসরায়েল এবং ইন্ডিয়া, আর U2 মানে ইউ দিয়ে দুটো দেশ ইউনাইটেড স্টেটস এবং ইউনাইটেড আরব এমিরেটস। এই চারটি দেশ ইন্ডিয়া, ইসরায়েল, ইউনাইটেড স্টেটস ও ইউনাইটেড আরব এমিরেটস একটি কোঅপারেশন গঠন করে বিভিন্ন ইকোনমিক ও অন্যান্য সার্ভিস সেক্টরে নিউ ইনিশিয়েটিভ ও জয়েন্ট ইনভেস্টমেন্টের জন্য। এবং খুব কোইন্সিডেন্টলি এই গ্রুপের ফার্স্ট জয়েন্ট স্টেটমেন্ট রিলিজ করার ঠিক 1 মাস মতো পরে 8জন নেভাল অফিসারদের অ্যারেস্ট করা হয়। জুলাই 2022-এ স্টেটমেন্ট রিলিজ করা হয় এবং আগস্ট 2022-এ নেভাল অফিসারদের অ্যারেস্ট করা হয়। যদিও এখানে একটা নোটেবল যে এই I2U2 গ্রুপের ডিফেন্স কোঅপারেশনের কোনো কথা বলাই হয়নি। এখানে এই প্রসঙ্গটা বলার উদ্দেশ্য হতে পারে যে কাতার অথরিটিকে আসলে ইনফ্লুয়েন্স করেছে এই গ্রুপের বৈঠক, যার কারণে নেভাল অফিসারদের অ্যারেস্ট হতে হয়েছে। এক্সটার্নাল মিনিস্ট্রি সোর্সে জানানো হয়েছে যে তারা সমস্ত ধরনের লিগ্যাল অপশনকে এক্সপ্লোর করবে এবং বিশেষ করে এক্ষেত্রে ইন্টারন্যাশনাল লকে মাথায় রেখে কাজ করতে হবে, যেমনটা আমরা 2012 সালে মানে ভারত যেমনটা 2012 সালে এনরিকা লেগজির কেসে করেছিল। 2012 সালের ঘটনা, কেরালার সমুদ্র উপকূলে কিছু ইন্ডিয়ান জাহাজে করে মাছ ধরছিল। জাহাজটার নাম ছিল সেন্ট অ্যান্টনি। এর মধ্যে ইটালিয়ান একটি জাহাজ আসে যেটার নাম ছিল এনরিকা লেগজি, এর সঙ্গে আরও একটি জাহাজও ছিল। ইটালিয়ান জাহাজ ভাবে সামনের জাহাজটা পাইরেটসদের জাহাজ এবং ইন্ডিয়ান জাহাজের উপর হামলা করে দেয়। গুলিতে 2জন ফিশারম্যানের মৃত্যু হয়। পুলিশ ইটালিয়ান জাহাজকে আটক করে এবং ইন্টারন্যাশনাল ল অনুযায়ী কোর্টে ট্রায়াল শুরু হয়। অবশেষে সুপ্রিম কোর্ট প্রত্যেক অ্যাফেক্টেড ফিশারম্যানকে 5 লাখ টাকা করে কম্পেনসেশন দিতে বলে এবং সেই ইটালিয়ান মেরিনটাকেও ছেড়ে দেওয়া হয়। ফাইনালি 2021 সালে কেসটাকেও ক্লোজ করে দেওয়া হয়। তো এ সকল সেন্সিটিভ কেসের ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক টাইকে বজায় রেখে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী ফার্দার প্রসিডিংয়ের দিকে যাওয়া হয়। ইসরায়েল ও হামাসের এই যুদ্ধের মধ্যে যখন কাতার দেশ আমাদের সেনাবাহিনীকে ডেথ সেন্টেন্স দিচ্ছে, তখন অনেকে এটাকে একটা রিভেঞ্জের লেন্সে দেখতে শুরু করে। অনেকের মনে হয় যে ভারতের প্রতি কাতার দেশ প্রতিশোধ নিচ্ছে, কিন্তু যেমনটা আমি বললাম এটা রিসেন্ট কোনো কেস নয়, এটা 2022 সালের কেস। এখন এই ঘটনা দুটো মূলত প্রশ্নের জন্ম দিয়েছে।
প্রথম প্রশ্ন হলো ভারত আর কাতারের ফিউচার রিলেশন কেমনটা হবে। কন্টেম্পোরারি দেখা যাচ্ছে ওয়েস্ট এশিয়াতে কাতার বেশ মজবুত এবং শক্তিশালী একটা দেশ হয়ে মাথাচাড়া দিয়ে উঠছে। কাতারই শেষবার ইউএস ও তালিবানের মধ্যে পিস কনভারসেশন হোস্ট করে। কাতার একটি ক্রুশিয়াল ইউএস এয়ারবেসও হোস্ট করে। কাতারের মাটিতেই হামাসের একটি ফুল ফ্লেজেড অফিস চলছে। আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের যে হেডকোয়ার্টার সেটাও কাতারেই আছে, যেটা বেশ কিছুটা ওয়েস্টার্ন রিপোর্টেজের কন্ট্রাস্টে রিপোর্ট করে। তো প্রশ্ন হলো এগুলো কি কোথাও ইন্ডিয়াকে ইনফ্লুয়েন্স করছে কাতারকে একটা বড় ফিগার হিসেবে দেখতে? এছাড়াও ইকোনমিক্যালি কাতার 40 থেকে 48% এলএনজি ফুয়েল সাপ্লাই করে ইন্ডিয়াকে। গ্লোবালি ইন্ডিয়ার কাছে কাতার সব থেকে বড় লার্জেস্ট সাপ্লায়ার। এছাড়াও ইন্ডিয়া অ্যামোনিয়া, ইউরিয়া, ইথালিন, প্রোপেলিন, প্রোপেথেলিন ইত্যাদি কাতারের কাছ থেকে ইম্পোর্ট করে। প্রায় 7 লাখ ইন্ডিয়ান পপুলেশন কাতারে কাজ করে, যেখান থেকে পয়সা ইনকাম করে ভারতে পাঠায়, যেটা ইকোনমিক্যালি ভারতকে সাহায্য করে। দ্বিতীয় প্রশ্ন উঠে আসছে কোথাও কি মোদী সরকার এই ঘটনাটাকে নিয়ে একটা পলিটিক্যাল গিমিক তৈরি করছে? কেননা যখন প্রথমবার অ্যারেস্ট করা হয়েছিল তখন ডিপ্লোমেসির থ্রু ব্যাপারটাকে সর্ট আউট করা যেত, কেননা তখনও পর্যন্ত ব্যাপারটা এত গম্ভীর হয়নি, ডেথ সেন্টেন্স তখনও পাস করা হয়নি। কিন্তু ব্যাপারটাকে যদি 2024-এর লোকসভা ইলেকশনের লেন্স দিয়ে দেখা হয় তাহলে হতে পারে এমন যে 2024-এর লোকসভা ইলেকশনের ঠিক আগে রমজান মাসের সময় প্রধানমন্ত্রী পার্ডন প্রে করলেন এবং তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এবার ইলেকশন ক্যাম্পেইনে জোর গলায় কিছু বলার মতো পাওয়া গেল এবং গদি মিডিয়া বড় বড় হেডলাইন করার মতো কিছু জিনিস পেল। তো যেটাই হোক সেটা সময়ের সঙ্গে দেখা যাবে এবং সেই সঙ্গে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট কথা বলবো নতুন কোনো ভিডিওতে।